প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মুখের সার্জারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোকাররম হাসান ১৯৭৫ সালের মে মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সিডনি ফর হেলথ হসপিটালে ওরাল সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, মুখের সার্জারি, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে মুখে কি কি ধরনের সার্জারি করা হয়ে থাকে? মুখে অনেক রকমের অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে। সেটা দাঁত তোলা থেকে শুরু করে যেটা আমরা উইজডম টুথ বা আক্কেল দাঁত বলি সেটার অপারেশন করে বের করা, চোয়াল যদি কখনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায় সে চোয়ালকে রিপেয়ার করা, যা ফ্র্যাকচার হয়ে গেলে, মুখের ক্যান্সার যেটা আসলে বাংলাদেশে অনেকটা প্রিভ্যালেন্স, অনেক হাই রেট, সেটার সার্জারি করা হয়। এরপরে মুখের বিভিন্ন রকমের চোয়ালে সিস্ট টিউমার হয়, সেগুলোর অপারেশন করা যায়। আরেকটা হচ্ছে যে কিছু দাঁত প্রতিস্থাপন করা বা মুখের সার্জারি করে দাঁত লাগানো, যেটাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলে। সাধারণত এই সার্জারিগুলাই বেশি হয়ে থাকে। প্রথমেই তো সবাই আসলে সার্জারিতে যেতে রাজি হয় না, সেক্ষেত্রে তাদের সেই ব্যাপারগুলো নিয়ে কাউন্সিলিং কিভাবে করেন আপনারা? সার্জারিটাও দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইলেকটিভ সার্জারি, একটা হচ্ছে যে এসেনশিয়াল সার্জারি। সো ইলেকটিভ সার্জারিটা বলতে বুঝাচ্ছি যদি চোয়ালের কোনো রকম কারেক্টিভ সার্জারির প্রয়োজন হয়, যে চোয়ালটা একটু বিকৃত হয়ে আছে সেটাকে কারেকশন করে সার্জারি করে অপারেশন করে, যেটাকে অর্থোগনেটিক সার্জারি বলে, সেটা সেই ইলেকটিভ প্রসিজার। সেটা পেশেন্ট যদি নাও চায় তাহলে আসলে খুব একটা প্রবলেম হবে না লাইফস্টাইলে। আচ্ছা। আর হচ্ছে যেগুলো এসেনশিয়াল সার্জারি, যেমন একটা চোয়াল ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, সেটাকে রিপেয়ার করতেই হবে। সেটাকে আমরা কাউন্সেলিং করে পেশেন্টকে বোঝাতে চেষ্টা করি যে ওনার রিপেয়ারটা কীভাবে করা হবে, প্রসিডিউরটা কতটুকু লম্বা হবে, কী আমরা প্রসিডিউর ইউজ করব। তারপরে আসি আমরা কিছু চোয়ালের সিস্ট টিউমার হয়। সিস্ট টিউমারগুলো হচ্ছে যে যদি চিকিৎসা করা না হয়ে থাকে তাহলে আসলে এগুলো বাড়তে থাকে, বেড়ে বেড়ে চোয়ালটাকে ড্যামেজ করতে থাকে, তখন একটা বড় ডিফর্মিটি হয়ে যায়। তারপরে আসি দাঁত প্রতিস্থাপনে, যেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা এমার্জিং সার্জারি ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে যে আমরা একটা দাঁত যদি মিসিং থাকে বা দাঁত যদি ড্যামেজ থাকে সেটাকে আমরা ইমপ্ল্যান্ট করে রিপ্লেস করে সার্জারি করে আমরা একটা ন্যাচারাল দাঁতের মতো ইউজ করতে পারি। তো এইভাবে এটার বেনিফিট এবং এটার উপকারিতা কি, এটা না করলে কি হবে, আমরা সেগুলোকে ডিসক্রাইব করে পেশেন্টকে আসলে বোঝাতে চেষ্টা করি যে কি উপকার হবে ওনার এটা করলে, আর না করলে কি হতে পারে। সার্জারির বিষয়টি বাংলাদেশ এবং দেশের বাইরে কোনো তারতম্য দেখছেন কিনা আপনি? আমরা যারা উন্নত দেশে কাজ করি সেগুলোতে হচ্ছে যে পেশেন্টের হেলথ ব্যাপারটা খুব রুটিনলি চেক আপ হয়। রুটিনলি চেক আপ হওয়ার ফলে এগুলো খুব আর্লি প্রাথমিক স্টেজে এগুলো ধরা পড়ে, খুব ছোট সার্জারি করে এগুলোকে কারেকশন করা সম্ভব। আর আমাদের দেশে আসলে এটা বলেন ফিনান্সিয়াল স্ট্যাটাসের কারণে হোক অথবা অজ্ঞতার কারণেই হোক, এটা আসলে মানে আনডায়াগনোজ থেকে যায়। আনডায়াগনোজ থাকলে এটা আসলে বড় হতে থাকে। তো যখন ওনারা প্রেজেন্ট করে আমাদের কাছে তখন আসলে একটা ম্যাসিভ সার্জারি করে ওটাকে কারেকশন করতে হয়। সো এটাই হচ্ছে ডিফারেন্সটা বেসিক্যালি, যে ওনার রুটিন চেক আপের জন্য আসেন না বা ছোট অবস্থাতে আসেন না, তো সেটার জন্য বড় সার্জারি করে তখন বড় সার্জারি, বড় কমপ্লিকেশন, বড় খরচ। স্যার, পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো কিভাবে নিশ্চিত করেন? আমরা সাধারণত মুখের ব্যাপারে আমরা তো একটা ক্লিনিক্যাল বা চোখের এক্সামিনেশন করে যেটা করি সেটা তো আছেই। তারপরে আমাদের অনেকটা ডিপেন্ড করতে হয় রেডিওলজিক্যাল ডায়াগনোসিস উপরে, যেটা হতে পারে সিটি স্ক্যান, যেটা হতে পারে প্লেন এক্সরে, যেটা হতে পারে ইন্ট্রাওরাল এক্সরে, 3-4 ধরনের এক্সরে, কখনো কখনো MRI প্রয়োজন হয় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্ষেত্রে। এগুলি করে আমরা সাধারণত ডায়াগনোসিসে পৌঁছাই। উইজডম টিথ বা আক্কেল দাঁত, সেটি সার্জারির কথা আপনি বলছিলেন, সেটি আসলে কিভাবে আপনারা করে থাকেন? সাধারণত উইজডম টুথগুলি যখন তৈরি হয় তখন ওরা রং ডিরেকশনে বা রং ওয়েতে তৈরি হয়, তখন দাঁতটা একটা জায়গায় এসে স্টার্ট হয়ে যায়, তখন ওর চারিদিকে যে গামটা আছে ওর মধ্যে একটা ইনফেকশন তৈরি হয়, তখন অনেকটা ব্যথা, ফুলে যেতে পারে, পুঁজ তৈরি হতে পারে ওখানে। তখন ইন্ডিকেটেড ওটাকে রিমুভ করার জন্য তখন আমরা সার্জারি করে মাড়িটাকে কেটে দাঁতটাকে কিছুটা স্পেস বোনের মধ্যে তৈরি করে, অনেক সময় দাঁতটাকে সেকশন করে ছোট ছোট টুকরো করে ওটাকে নিয়ে আসা হয়। এরপরে ওটাকে আবার ক্লোজ করে দেওয়া হয় কিছু স্টিচ করে।
ধরনের সার্জারিতে আসলে ফার্স্ট 2-3 ডেজ রিকভারি সময় লাগে, একটু ফুলা থাকতে পারে, ডিসকমফোর্ট থাকতে পারে পোস্ট সার্জিক্যাল, বাট খুব ম্যাসিভ কোনো কিছু না, এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করা সম্ভব। পরবর্তীতে সেখান থেকে কোনো সমস্যা হতে পারে কিনা? উইজডম টুথ সার্জারিকে খেয়াল রাখতে হয়, উইজডম টুথের নিচেই একটা বড় নার্ভ থাকে যেটা হচ্ছে চোয়ালের সেন্সেশন বা অনুভূতিটা দেয়। এই টুথটা অনেক ক্ষেত্রেই হচ্ছে নার্ভের উপরে গ্রো করে, তো আমাদের যখন আমরা ডায়াগনোসিস করব আমাদেরকে নার্ভটাকে লোকেট করতে হবে যে নার্ভটা কোথায় আছে, কারণ নার্ভটা যদি কোনো কারণে সার্জারি দিয়ে কেটে যায় বা ডিসকমফোর্ট হয়ে যায় তখন আসলে এটাকে রিপেয়ার করা ডিফিকাল্ট, ইটস এ ম্যাসিভ প্রসিজিওর। সো এই জন্য ওটাকে অ্যাসেস করে ঠিক করতে হবে যে নার্ভের লোকেশনটা কোথায় আছে এবং ওটাকে অ্যাভয়েড করে সার্জারিটা করতে হবে। অনেকে শুরুর দিকে সার্জারিতে যেতে চান না, তাদের ক্ষেত্রে আসলে কোনো কিছু করণীয় রয়েছে কিনা? তাদের ক্ষেত্রে যদি ইনফেকশন স্টেজে চলে আসে তাহলে আসলে অপারেশনের আগে অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, যদি মনে হয় যে না এখন আসলে অ্যাকিউট ইনফেকশন বা একটা ভিজিবল ইনফেকশন আছে তখন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করে থাকি, বাট অ্যান্টিবায়োটিক ইজ নট দ্য রাইট চয়েস, ইটস নট অ্যান অল্টারনেটিভ টু দ্য সার্জারি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আসলে অনেক বেশি দেখা যায় যে সার্জারি হয়তো চিকিৎসক বলেছেন কিন্তু সার্জারিতে তিনি যাচ্ছেন না, পরবর্তী সময় আসলে কি কি কমপ্লিকেশন হতে পারে? অনেক বড় রকমের ইনফেকশনটা টোটাল বডিতে ছড়িয়ে যেতে পারে, হতে পারে লোকাল ইনফেকশনটা এত বেশি হয়ে যেটা লাইফ থ্রেটনিং এর ইনফেকশন আমরা যেটাকে বলি সেলুলাইটিস থেকে লাডউইক্স অ্যাঞ্জাইনা, সেটা হতে পারে। যদি ইনফেকশনটা ওখানে স্থায়ী হয়ে যায় সেখান থেকে বোনের ইনফেকশন যেটাকে অস্টিওমাইলাইটিস বলি সেটা হতে পারে। সো এগুলি হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন ইফ দ্য উইজডম টুথ লেফট আনট্রিটেড, যদি ওটাকে চিকিৎসা করা না হয়। সার্জারি করবার পরবর্তীতে ফলো আপ কিভাবে করেন? সাধারণত 7 ডেজ পরে একটা ফলো আপ দিতে, যে ওনার হিলিংটা কেমন হচ্ছে, কোনো ইনফেকশনের সাইন আছে নাকি এটা দেখার জন্য। আর হয়তো বা 2 উইকস পরে স্টিচগুলি যেগুলো করা হয় যদি ডিজলভেবল ইউজ না করা হয় সেটাকে রিমুভ করে দেওয়া হয়। এরপর 6 মান্থস বা 1 ইয়ার পরে আমরা একটা এক্সরে করে চেক করে দেখি ওখানকার বোনটা ইভেনলি ফর্ম করেছে কিনা বা আদার্স কোনো ডিফর্মিটি তৈরি হয়েছে কিনা। চোয়ালের ফ্র্যাকচার সার্জারি কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন? পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে যে একটা প্রচণ্ড রকমের ফুলা অথবা চোয়াল মিশছে না, চোয়াল কামড় দিতে পারতেছে না অথবা চোয়ালকে সে ইউজ করতে পারছে না, সেরকম অবস্থায় তখন আমরা প্রথমে একটা প্লেন এক্সরে করে দেখি যে আসলে কোনো ভিজিবল কিছু আছে কিনা বা বোনটা সরে গিয়েছে কিনা। তো সেক্ষেত্রে যদি ওরকম হয় তখন আমরা নেক্সট স্টেজ হচ্ছে একটা সিটি স্ক্যান করে কোন ডিরেকশনে সরেছে বা কোনভাবে কারেকশন করতে হবে সেটা দেখে ডায়াগনোসিস কমপ্লিট করে যত আর্লিয়ার অপারেশনটা করা যায় তত লেস ডিফর্মিটি হবে, তত গুড আউটকাম হবে। বলা হয় যে উইদিন 24 আওয়ার্স যদি অপারেশনটা করা যায় চোয়াল ভাঙার ক্ষেত্রে সেটা সবচেয়ে বেস্ট আউটকাম পাওয়া যেতে পারে। চোয়ালের পরবর্তীতে একেবারে আগের যে স্বাভাবিক অবস্থা সেটির মতো হবে কিনা? 100-তে 95 বা 98% ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব যদি একটা স্কিল হ্যান্ডে সার্জারিটা করানো যায়। কিছু কিছু ক্ষেত্রে যে যদি খুব অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে, বিশেষ করে টিউমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা কিছু কম্প্রোমাইজড ফাংশন থাকতে পারে চোয়ালের, কারণ ওটা বড় ড্যামেজ হয়ে যায় তখন। বাট চোয়াল ভাঙার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। মুখে এই যে ওরাল ক্যান্সার হচ্ছে এবং সেটির জন্য যখন সার্জারির প্রয়োজন হয়ে থাকে তখন সে বিষয়টি আপনারা কিভাবে নিশ্চিত করেন? প্রথমে একটা ছোট ঘা হিসেবে মুখের মধ্যে এটাকে লক্ষ্য করে, তো এটা লোকাল ডাক্তার দিয়ে চিকিৎসা করে, বাট ওনারা আসলে বুঝতে পারে না। ওনারা যখন আমাদের কাছে প্রেজেন্ট করে আসলে এটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়, স্টেজ 4 চলে যায়। স্টেজ 4-এ আমাদের আসলে অপারেশনটা অনেক বড় হয়, আমি যেটা আগেও বলেছি যে পুরোপুরি ফাংশনিং করাও আসলে খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আলসারটাকে দেখব, কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করব যে কোন স্টেজে আছে, তারপরে আমরা সিটি স্ক্যান করে দেখব কোথাও ছড়িয়েছে কিনা, আরও অ্যাডভান্স পেট স্ক্যান করে দেখব যে কোথাও ডিস্টেন্স মেটাস্ট্যাসিস হয়েছে কিনা, সেগুলো ইনশিওর করে তখন আমরা হয়তোবা আমাদের টিমে থাকবেন একজন সার্জন, একজন প্লাস্টিক সার্জন থাকতে পারে রিকনস্ট্রাকশনের জন্য, একজন অনকোলজিস্ট থাকতে পারে, একজন স্পিচ থেরাপিস্ট থাকতে পারে, কারণ এগুলোর ক্ষেত্রে স্পিচেরও প্রবলেম হতে পারে। সো এগুলি সব কাউন্সিলর থাকতে পারে, এগুলো সব কম্বাইনলি কাজ করে একটা প্ল্যানিং করে আমাদেরকে আগাতে হবে আসলে, কারণ এর জন্য লং টার্ম ফলো আপেরও প্রয়োজন। ইট ইনভলভস লট অফ কস্ট অ্যাজ ওয়েল, বিকজ ওনার রিহ্যাবিলিটেশন লাগবে, কোনখান থেকে আমাদেরকে যতটুকু অংশ আমরা কেটে ফেলবো সেটা কোথা থেকে আমরা নিয়ে আবার রিকনস্ট্রাকশন করব সেটা প্লাস্টিক সার্জনের সাথে আলাপ করে ওটা করতে হবে। এরপর হচ্ছে অনকোলজিস্ট বলবে যে আসলে এর জন্য আমরা অপারেশনের পরে কোনো রেডিয়েশন থেরাপি অথবা কিমোথেরাপির প্রয়োজন হবে কিনা, অথবা আগে কোনো কিমোথেরাপি দিতে হবে কিনা।
সো এইভাবে আসলে এটা একটা টিম অ্যাপ্রোচ, এটা আসলে একার পক্ষে সম্ভব না। তো যদি এরকমভাবে টিম অ্যাপ্রোচে কাজ করা যায় তাহলে আসলে এটার 100% আউটপুট পাওয়া সম্ভব। যেটা আমি ফিল করি যে আমাদের এই টিম অ্যাপ্রোচটা একটা ওয়েল রিকগনাইজ টিম অ্যাপ্রোচ বাইরে থাকে। সো এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর হিজ পার্ট। বাট এখানকার সমস্যা হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেশনগুলো একটু কম আছে। তো যদি আমরা এরকমভাবে ডেভেলপ এখানে করতে পারি, আমার মনে হয় এই যেহেতু আমাদের এই ওরাল ক্যান্সারটা বিরাট প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ, তো সেটার ক্ষেত্রে আমরা হয়তোবা রোগীরা বেনিফিটেড হতে পারে বেশ ব্যাপকভাবে। সেক্ষেত্রে আসলে এই যে সার্জারির জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এক্ষেত্রে কোন কোন দিকগুলো আসলে উন্নতির প্রয়োজন রয়েছে? আমাদের আসলে প্রবলেম হচ্ছে রোগীর শিক্ষার অভাব থাকে, রোগীদেরকে বোঝানো বা রোগীরা অ্যাওয়্যার থাকে না। আরেকটা হচ্ছে আমাদের কিছু টেকনোলজিক্যাল ডেফিসিয়েন্সি সবসময় থেকেই যায়, যেটার কারণে আমরা অত কমফোর্টেবলি এখানে কম্প্রোমাইজ সিচুয়েশনে কাজ করতে হয়। আরেকটা হচ্ছে যেটা আমি আগে বললাম যে টিম অ্যাপ্রোচের অভাব আছে। আরেকটা তো অবশ্যই ফিনান্সিয়াল দিকটা একটা বড় প্রবলেম। মুখের সার্জারি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখের সার্জারি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব? দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে এক মুঠ করে বাদাম রাখতে পারেন, বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন।
ডেন্টাল সার্জারির ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে কি কি সতর্কতার প্রয়োজন হয়ে থাকে? প্রথম সতর্কতা যেটা প্রয়োজন হচ্ছে যে আমরা যে এনভায়রনমেন্টে অপারেশনটা করছি এটা আসলে স্ট্রিক্ট স্টেরাইল প্রিকশন নেওয়া হয়েছে কিনা, যে এটা অ্যাসেপ্টিক কন্ডিশনে করা হচ্ছে কিনা, কারণ এটা আসলে ডিজিজ ট্রান্সমিশনের একটা বিগ রুট, কারণ আমরা মুখের মধ্যে কাজ করছি, আমরা জানি স্যালাইভা নিয়ে কাজ করছি, ব্লাড নিয়ে কাজ করছি, তো সেটার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হয় যে আসলে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো স্টেরাইল কিনা, আমরা যে সারফেসগুলো টাচ করছি সেই সারফেসগুলোকে আসলে ব্যারিয়ার বা স্টেরাইল কাভার করা হয়েছে কিনা, আমরা যে সাকশনগুলো ইউজ করছি সেটা সাকশনগুলো ডিসপোজেবল ইউজ করা হচ্ছে কিনা, যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি সেটার কতটা, কিছু ইনস্ট্রুমেন্ট যেমন সিরিঞ্জ ডিসপোজেবল ইউজ করা হচ্ছে কিনা। সো এগুলি হচ্ছে একটা বড় টু প্রিভেন্ট এনি কন্টামিনেশন। তারপরে আমাদের টেকনোলজিক্যাল যেটা বললাম যে আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট প্রপারলি আছে কিনা, বা আমাদের ইনভেস্টিগেশনের জন্য যে ডায়াগনস্টিক সাপোর্ট বা ইমেজিং সেগুলোর সাপোর্টটা পুরো আছে কিনা। সো এগুলি এক বিগ ব্যাপার। আর হচ্ছে যে পেশেন্টকে আমরা কতটুকু কাউন্সেলিং করে কতটুকু তাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে ওনার এক্সপেকটেশন কী ছিল আর আমি তাদেরকে কী দিতে পারবো, সেই ডিফারেন্সটা আসলে ক্লিয়ার করা অপারেশনের আগে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখের সার্জারি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। জ্বরের মুখে ক্যান্সারের মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে গেছে, সেই হিসাবে এটা মহিলাদের ক্যান্সারের দ্বিতীয় অবস্থানে। আর এছাড়া আমাদের জরায়ুতে অংশ আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে জরায়ুর মুখ বা সার্ভিক্স বলা হয়। তো জরায়ুর একটা হচ্ছে জরায়ুর ভেতরে ক্যান্সার আর একটা হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সারটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার বা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার, যেটা এটাকে বলা হয় জরায়ুর মুখের আবরণী, যেটা সেইটাতে একটা হচ্ছে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত এর বৃদ্ধি যদি হয় তাহলে এই জরায়ুর মুখে ক্যান্সারটা তৈরি হয়। জরায়ুর মুখে ক্যান্সারটা হচ্ছে যে এর একটা পূর্ব অবস্থা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। তো এই জরায়ুর মুখে ক্যান্সার এটাকে বলা হয় সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল লিশন। এই এপিথেলিয়াল লিশনটা আমরা হচ্ছে আগে থেকেই যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে এটা আমরা হচ্ছে নির্ণয় করতে পারি। এই ইন্টারএপিথেলিয়াল লিশন হওয়ার 10 থেকে 20 বছর পরে জরায়ুর মুখের ক্যান্সার হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।